ব্রাজিল জাপান ম্যাচের উচ্ছ্বাস উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই খবর জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আছেন সহকর্মী SM ইকবাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান ও আসিফ মোহাম্মদ সিয়াম। চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাস, রাজশাহীতে মওদুদ রানা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি SM ইকবালের কাছে। ঠিক যেমনটি জানিয়েছিলাম যে এই ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে যে ম্যাচে যে একাদশ খেলেছিল তার অপরিবর্তিত একাদশ নিয়ে এই ম্যাচে মাঠে নামবে, ঠিক সেমনটাই হয়েছে। তবে ফরমেশনটা কিন্তু কার্লো অ্যানচেলোত্তি চেঞ্জ করেছেন, কারণ জাপানের দ্রুত গতির কাউন্টার অ্যাটাক একই সঙ্গে হাই প্রেসিং যে ইন্টেন্সিটি, সেটার জন্য কিন্তু তারা তাদের ফরমেশনটা চেঞ্জ করেছে। এর আগে আমরা দেখেছি যেমন 4-3-3 ফরমেশনে ব্রাজিলকে খেলতে, সেটা ভেঙে ব্রাজিল কিন্তু আজকে মাঠে নেমেছে 4-1-3-2 ফরমেশনে মাঠে নেমেছে। সুতরাং বলা যেতে পারে যে তারা কিন্তু যথেষ্ট প্রিপারেশন নিয়ে মাঠে নেমেছে কার্লো অ্যানচেলোত্তি। এই দলটার সবচেয়ে বড় শক্তি হচ্ছে কার্লো অ্যানচেলোত্তি, কেননা তিনি প্রতিপক্ষের শক্তিমত্তা যাচাই করতে পারেন, তিনি সেভাবেই তার স্ট্র্যাটেজি সাজান। তিনি খুব ভালো করেই জানেন জাপান কোন জায়গাটায় শক্তিশালী, এবং লাস্ট মিটিং এ তারা কিন্তু জাপানের কাছে হেরে গিয়েছিল। সুতরাং অ্যানচেলোত্তির বেশ ভালোভাবেই জানা আছে বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো। এমনকি এবার গ্রুপ পর্বে যে 3টি ম্যাচ খেলেছে জাপান, সেখান থেকেও কিন্তু অ্যানচেলোত্তি ভালো একটা ধারণা নিয়েছেন, তাই তার ফরমেশনটা তিনি বাধ্য হয়ে চেঞ্জ করেছেন। কেননা এই ফরমেশনে ব্রাজিল যদি ভালো করতে পারে বা যদি খেলতে পারে, তাহলে দেখা যাবে মিডফিল্ডের দখলটা ব্রাজিলের হাতে থাকবে। জাপান যে জায়গাটায় আসলে শক্তি ক্রিয়েট করে কাউন্টার অ্যাটাকে যাবে, সেই জায়গাটা কিন্তু মোটামুটি বন্ধ হয়ে যাবে। মোটা থেকে বলা যেতে পারে সঠিক কৌশলে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত যেটা শুরু করেছে, আমরা যেমনটি দেখছিলাম, আমি মাঠে আছি, আমি দেখছিলাম যে প্রত্যাশিতভাবে শুরু করেছে। শুরুর দিকে একটি আক্রমণ করেছিল জাপানের রক্ষণ ভাগে। তবে বলতে হয় যে হচ্ছে নেইমারের অপেক্ষায় যারা ছিলেন, সে অপেক্ষার প্রহরটা আরেকটু বাড়ছে, কেননা লুকাস পাকেতা দুর্দান্ত পারফর্ম করেছেন লাস্ট ম্যাচটায়। তার উপরই আনচেলত্তি আস্থা রেখেছেন। আশা করা যায় নেইমার জুনিয়র দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারবেন, বা ম্যাচের সিনারিও অনুযায়ী যে কোনো মুহূর্তে তিনি তাকে ইনক্লুশন করাতে পারেন। তবে অপেক্ষাটা একটু বাড়ছে। তবে এটা বলা যায় যে গেল ম্যাচের তুলনায় এই ম্যাচে কিন্তু নেইমার ম্যাচ টাইম অনেকটা বেশি পাবেন, এটা প্রায় মোটামুটি নিশ্চিত। আর জাপানের কথা বলতে হয়, জাপানের যেই বেস্ট ফরওয়ার্ড, যাকে জাপানের মেসি বলা হয়, তাকে ছাড়াই কিন্তু জাপানকে মাঠে নামতে হচ্ছে ডিউ টু ইনজুরি। বাট আদার্স যে ফুটবলার, নাকামোরার কথা বলতে হয়, আইসি ওয়েদার কথা বলতে হয়, এবারের ওয়ার্ল্ড কাপে তারা দুইজনই গোল করেছেন, সম্ভবত 3টি গোল করেছেন দুজন মিলে, একজনের 2টি আরেকজনের 1টি গোল রয়েছে। এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচের পট পরিবর্তন করে সিদ্ধহস্ত, সেটা কিন্তু তারা বেশ প্রতিপক্ষরা কিন্তু সেটা খুব ভালোভাবেই জানে। সুতরাং এসব কিছু মিলিয়েই কিন্তু ব্রাজিল কাজকে এই ম্যাচটা মুখোমুখি করতে হচ্ছে। আর এই ম্যাচটাতে হচ্ছে এমন একটা ম্যাচ, ব্রাজিল প্রথম ম্যাচে ভুল করেছিল, কিন্তু এটা নকআউট পর্বের ম্যাচ, এখানে ভুল করার কোনো সুযোগ নেই। সুতরাং ভুল করলে পরেই কিন্তু তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে, অর্থাৎ হেক্সা মিশনের স্বপ্নটা এখানেই থেমে যাবে। তো আসলে প্রত্যাশা থাকবে আমাদের, বা ব্রাজিল ভক্ত যারা রয়েছেন সকলেরই প্রত্যাশা থাকবে নিশ্চিতভাবে ভালো একটা ম্যাচ হবে। ব্রাজিল তার প্রত্যাশিত ছন্দে ফিরেছে, সেই ধারাবাহিকতা তারা রাখবে, এবং জাপানও চ্যালেঞ্জ দিবে। মোটা দাগে বলা যেতে পারে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তো আমার কাছে হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। আমরা এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমার সহকর্মী জিহাদ। ঠিক আছে, ঢাকার টিএসসিতে কিন্তু দর্শকদের যে উন্মাদনা সেখানে রয়েছে, কিন্তু দর্শকদের কিন্তু প্রাউডনেস অনেক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখানে ব্রাজিল সমর্থকরা কিন্তু যেভাবে রয়েছেন, আমি একটু দেখাতে চাই দর্শকরা কিভাবে আসলে ম্যাচটি উপভোগ করছেন। এখানে যেভাবে দর্শকরা জার্সি, পতাকা, এবং আমরা অনেকের দেখেছি যে মুখে ট্যাটু আঁকিয়ে এসেছেন প্রিয় দলকে সমর্থন দিতে। পুরোটা হলুদ যদি সমুদ্র না বলি, সেইখানে কিন্তু হোম এবং দুই জার্সিতেই রয়েছেন ব্রাজিল সমর্থকরা। তার পাশাপাশি কিন্তু রয়েছেন অন্য দল, বা আমরা যদি বলি জাপানের সমর্থকরাও কিন্তু অনেকেই দেখেছি যে জাপানের সমর্থনে এসেছেন, পতাকা নিয়ে তারাও এসেছেন। তো দুই দলের সমর্থনে কিন্তু টিএসসি প্রাঙ্গণ এখন যে অবস্থাতে রয়েছে, একদম ফুললি উন্মাদনা, এবং এখানে দারুণ একটা অ্যাটমসফিয়ার রয়েছে। এমনটি দেখছি যে ব্রাজিলও কিন্তু শুরু থেকে
দারুণ খেলছেন এবং এই সমর্থকরা যে উন্মাদনা বা উচ্ছ্বাস নিয়ে টিএসসিতে এসেছেন সেই উচ্ছ্বাস কিন্তু ব্রাজিল দেখাচ্ছেন তাদের খেলার মাধ্যমে। সেই সঙ্গে কিন্তু দেখেছি যে ব্রাজিল ফুটবলাররা যেভাবে আঞ্চলিক ট্যাকটিস অনুযায়ী জাপানের আক্রমণ করছে, জাপানের ডিফেন্ডারদের কিন্তু পরাস্ত করছেন। তবে গোলকিপারকে সুজুকিকে যদি পরাস্ত করতে পারেন সেখান থেকে কিন্তু ভিনিসিয়াসরা গোল আদায় করে নেবেন এমনটা হবে। তবে এই যে এখন কিন্তু নেইমারকে যে দেখাচ্ছেন, নেইমার কিন্তু শুরুর একাদশে নেই, যেমনটি আমরা আভাসও পেয়েছিলাম আঞ্চলিক প্রেস কনফারেন্স থেকে যে ভিনিসিয়াস জুনিয়রকে শুরুর একাদশে আজকেও রাখা হবে না, হয়তো শেষের 20-30 বা 40 মিনিট হয়তো বা তাকে নেইমারকে রাখবেন। সেখানে কিন্তু নেইমারের যে ছবি দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু টিএসসি প্রাঙ্গণ যেভাবে আসলে গর্জন বা কম্পিত হচ্ছে, সেখানে ব্রাজিল সমর্থকদের কিন্তু একটা বড় বা অ্যাডভান্টেজ বা ব্রাজিল সমর্থকদের কিন্তু বড় একটা গোষ্ঠী কিন্তু এখানে নিজ দলের সমর্থনে এসেছেন এবং গলা ফাটাচ্ছেন, চেয়ার আপ করছেন দলের পক্ষে। সেখানে যদি বলি যে জাপানও কিন্তু খুব চ্যালেঞ্জ জানাতে পারবে না সেমনটা কিন্তু নয়, কারণ জাপানও কিন্তু দুর্দান্ত খেলেন। জাপান কিন্তু সবশেষ যদি বলি যে এই ব্রাজিলে কি কিন্তু বিশ্বকাপের আগে গত বছর যেটি হয়েছিল যে 20 মিনিটে 3 গোল করে ব্রাজিলকে কিন্তু পরাজিত করেছিল, সেই ম্যাচটি আসলে যদি ব্রাজিল সমর্থকরা হয়তো বা ভুলতে চাইবেন যে সেই ম্যাচের গ্লানি বা ব্যর্থতা আজকে হয়তো বা নিশ্চয় চাইবেন না যে বাংলাদেশের সমর্থকরা যে টেনে আসুক, বা সেই প্রতিশোধ যদি বলি সেই প্রতিশোধের ম্যাচও কিন্তু আজকে এই ব্রাজিল ফ্যানদের জন্য একটা রয়েছেন। এবং আঞ্চলিকটির উপরে যেভাবে আসলে রয়েছে আঞ্চলিকটি কিন্তু যেভাবে রয়েছেন, আমি যদি বলি যে ব্রাজিল সমর্থকরা যেভাবে চেয়ার আপ করছেন সেখানে কিন্তু দারুণ, এবং ব্রাজিলের ভক্তরাও কিন্তু নিরাশ হচ্ছে না, কারণ ভিনিসিয়াসদের যে আক্রমণ সেই আক্রমণে কিন্তু বারবার পরাস্ত হচ্ছেন দেখেছি। কিন্তু হয়তো বা কিছুক্ষণ পরে গোল হয়ে যাবেন, বা জাপানের কথা যদি বলি তারাও কিন্তু এগিয়ে থাকবেন এবং বা তারা কিন্তু তাদের যে ট্যাকটিস যে প্রতিপক্ষকে বল দিয়ে খেলা সেই ট্যাকটিসে হয়তো বা খেলছেন সেই এই আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রয়েছেন মোহাম্মদ সিয়াম, তার কাছে চলে যাচ্ছি। সিয়াম, ব্রাজিল জার্মানির আজকে যে রাউন্ড অফ 32 এর খেলা আমরা সেটা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যে প্রেমী যে ফুটবল সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ আয়োজন করে এখানে খেলা করা, এবং আপনারা জানেন যে আজ রাউন্ড অফ 32 হচ্ছে এটি সম্পূর্ণ একটি খেলা। আজকে বাংলাদেশের যারা আছেন, যারা ব্রাজিলের খেলার প্রতি উন্মাদনার সাথে ব্রাজিল খেলাকে তারা এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার যারা সমর্থক যারা এই খেলাতে তারাও একইভাবে এই খেলা সব দেখতে পাচ্ছি যে প্রতিটি থেকেই তারা এখানে উদযাপন করছে, তারা সবাই এখানে বেশ চিৎকার। চট্টগ্রাম নগরীর কাজীরদুয়ারি এলাকায় এখন হাজারো দর্শকের উপস্থিতি এবং প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম নগরীর কাজীরদুয়ারি এলাকায় ব্রাজিল এবং জাপানের মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নগরীর দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে নগরীর এই কাজীরদুয়ারি এলাকায়। এবং আমরা একটু জানিয়ে রাখি শুধু চট্টগ্রামের নগরীর কাজীরদুয়ারি এলাকা নয়, এছাড়াও আমরা জানি নগরীর যে শতদল ক্লাব রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, এছাড়া নগরীর আরো বিভিন্ন জায়গায় আজকে যে নকআউট পর্বের যে খেলা এবং ব্রাজিলের সাথে জাপানের যে খেলা সেই খেলা দেখার জন্য আমরা দেখেছি বড় পর্দায় খেলার আয়োজন করা হয়েছে। এবং আমরা এখনো দেখছি প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে কাজীরদুয়ারি এলাকায় এসে উপস্থিত হচ্ছে এবং সময় যত যাচ্ছে যারা দর্শকরা রয়েছে তাদের কিন্তু আনাগোনা ততই বাড়ছে। এবং বলে রাখি বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে নগরীর কাজীরদুয়ারি এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হবার অনেক আগে থেকে কিন্তু আমরা দেখেছি সমর্থক যারা রয়েছেন, বিশেষ করে ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন তারা সবাই কিন্তু একসাথে এসে উপস্থিত রয়েছেন এই নগরীর কাজীরদুয়ারি এলাকায়। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কিন্তু আমরা দেখেছি এই খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু মেয়র এসে এখানে উপস্থিত হবেন। এবং আমরা দেখতে পাচ্ছি দলে দলে মানুষজন সবাই একসাথে কিন্তু এখানে খেলা উপভোগ করছেন। এবং চট্টগ্রাম নগরীর কাজীরদুয়ারি এলাকা ছাড়াও কিন্তু আরো বিভিন্ন জায়গায় কিন্তু আজকে ব্রাজিল এবং জাপানের মধ্যকার যে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু বড় পর্দায় আমরা দেখছি চট্টগ্রামে এখানে দেখানো হচ্ছে। এবং এখানে যারা ব্রাজিল সমর্থক রয়েছে তারা প্রত্যাশা করছেন আজকে জাপানের সাথে যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচে ব্রাজিল জয়
পাবে এমনটা কিন্তু প্রত্যাশা করছে তারা। এবং ব্রাজিল ও জাপানের আসলে দূরত্ব শুধু ভৌগোলিক মানচিত্রেই, ফুটবল মাঠে গত 3 দশকের বেশি সময় ধরে নিয়মিতই দেখা হয়েছে এই দুই দেশের সেই লড়াইয়ের ইতিহাসে স্পষ্টভাবে এগিয়ে কিন্তু সেলেসাওরা। এবং এখনো পর্যন্ত 14টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেই 14টি ম্যাচের মধ্যে ব্রাজিল 11 বার জয় পেয়েছে এবং জাপান জয় পেয়েছে শুধুমাত্র একবার। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাজীদের এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। হাজার হাজার মানুষের উল্লাস, হাজার হাজার মানুষের ভুবুজলা, সব মিলিয়ে মনে হচ্ছে একটি মিনি স্টেডিয়াম। আমি রয়েছি রাজশাহীর শহীদ মিনারে। এখানে একসাথে কয়েক হাজার মানুষ তারা এই জাপান এবং ব্রাজিলের মধ্যে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি তারা দেখছেন এবং ক্ষণে ক্ষণে তারা উল্লাস দিচ্ছেন, তারা চিৎকার দিয়ে উঠছেন এবং তারা যেটি বলছেন যে গত 8 বার এই ব্রাজিল টানা কোয়ার্টার ফাইনাল খেলেছেন এবং তারা বলছেন যে জাপানকে হারিয়ে তারা এই যে 16 পার করবেন, কোয়ার্টার ফাইনাল সেটি খেলবেন এবং একটি ভালো ফলাফল করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলের পতাকা পরে হাজার হাজার মানুষ এই শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। তারা এখানে বসে খেলা দেখছেন এবং এখানে ব্রাজিলের খেলোয়াড়রা যখন গোল পোস্টের ঠিক কাছে নিয়ে যাচ্ছেন তখন তারা উল্লাসে ফেটে উঠছেন এবং এখানে যে ব্রাজিল সমর্থকরা রয়েছেন তারা অন্তত ঘন্টা দেড় করে এখানে বসে আছেন এবং তারা দারুণ উচ্ছ্বসিত, তারা উল্লাসে ফেটে পড়ছেন এবং তারা বলছেন যে তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে কাঙ্ক্ষিত গোল সেটি পাবেন। এখানকার যারা সমর্থকরা রয়েছেন তারা যেটি বলছেন যে নেইমার হয়তো হাফ টাইম পরে যখন আসবেন তখন তাদের যে চাওয়া, সেই তাদের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। তারা বলছেন তারা নান্দনিক এবং শৈল্পিক যে ফুটবল সেই ফুটবলের প্রত্যাশা করেন, তারা সুন্দর ফুটবলের প্রত্যাশা করেন এবং সেখানে প্রিয় যে দল সেই প্রিয় দলের খেলা উপভোগ করছেন। এখানে ব্রাজিলের সমর্থকরা যেমনি রয়েছেন এবং এখানে ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি এখানে আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন এবং অন্যান্য দলের সমর্থকরাও রয়েছেন এবং তারা যেটি বলছেন একটি সুন্দর ফুটবল খেলা এখানে অনুষ্ঠিত হবে। অন্যদিকে আমরা এই মুহূর্তে যাব খুলনায়, যাব সেখানে রয়েছেন সহকারী তানজিম, সেখানকার পরিবেশ জানাবেন। ইতিহাসের ভার, অপরদিকে স্বপ্নের সাহস। ব্রাজিল নিজেদের সাম্রাজ্য ধরে রাখতে চায়, অপরদিকে জাপান সৃষ্টি করতে চায় নতুন ইতিহাসের। টান টান উত্তেজনা যে খেলা গড়েছে স্টেডিয়ামে, সেই উত্তেজনা কিন্তু এখন খুলনার বিভিন্ন এলাকায়ও যারা ফুটবল প্রেমীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা উপভোগ করছেন বড় পর্দায় খেলা। এই মুহূর্তে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, সেখানে অদ্যব বাংলার পাদদেশে যে বড় স্ক্রিনে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, সেখানে ফুটবল প্রেমীরা বিশ্ববিদ্যালয়ে শুধু যে ব্রাজিলিয়ান সমর্থকরা নয়, পাশাপাশি আর্জেন্টিনা, জার্মানি সহ অন্যান্য দলের সমর্থকরা এখানে ভিড় করেছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা আসলে একই সাথে মিলে এই যে খেলা উপভোগ করছেন। নকআউট পর্ব যেহেতু শুরু হয়েছে এবং এখানে কিন্তু আসলে এক ধরনের বাঁচা মরার লড়াই, অর্থাৎ জিততেই হবে, দুটি দলই চাচ্ছে জিততে। যদি পরিসংখ্যানগত দিকের কথা বলতে চাই, সেখানেও কিন্তু সঙ্গত কারণে এই ব্রাজিল বেশ এগিয়ে, অর্থাৎ দুটি দল আন্তর্জাতিকভাবে যতবার মুখোমুখি হয়েছে এর মধ্যে মাত্র একবার জাপান জিতেছে। তবে জাপানের যারা সমর্থক রয়েছেন, এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা ব্রাজিলকে সাপোর্ট করছেন না, তারা এই একটি জয়কেই আশানুরূপভাবে দেখছেন, তারা আশাবাদী হয়েছেন। কারণ 2025 সালে সর্বশেষ ব্রাজিল এবং জাপান মুখোমুখি ছিল, সেই ম্যাচটিতে কিন্তু জাপান জেতে। তো এর ফলে এখানে কিন্তু আসলে দুই দলেরই সমর্থকরা রয়েছেন, অর্থাৎ যখনই আমরা দেখছি যে ব্রাজিল আক্রমণ করছে তখন যেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেই একই সাথে কিন্তু যারা জাপান যখন আক্রমণ করছে অথবা বল ঠেকিয়ে দিচ্ছে, তখনও তাদের মধ্যে অন্য একটি অংশ তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয় সহ যে বিভিন্ন এলাকা, শিববাড়ি মোড়, হাদিস পার্কেও বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং সেখানে ফুটবল প্রেমীরা অবস্থান নিয়েছেন। আসলে খেলায় কী ফলাফল হয় সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে খেলা শেষ না হওয়া পর্যন্ত। তো খুলনা থেকে যে ফুটবল প্রেমীদের ব্রাজিল এবং জাপান ম্যাচ দেখার যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার যেই খেলা সেটি দেখার খবর জানাচ্ছেন সহকর্মীরা। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। রাত 11টার সময় আরও থাকছে। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় অর্থ বিল 2026। প্রধানমন্ত্রীর অনুরোধে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা নির্ধারণ এবং কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটমুক্ত রাখা সহ ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।
বন্ধ করা হয়েছে ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগও। পাচারের অর্থ ফেরানো এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাশের আগে প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থাপন করা হয় 1.25 ঘন্টার বক্তব্যে ন্যায়ভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। আগামী বাজেটের নামকরণ করেন জীবন বান্ধব বাজেট, যা পিছিয়ে পড়া মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। এ সময় যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। পরে ব্যক্তিগত আয়ের করমুক্ত সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকায় নির্ধারণ, ব্যাংক হিসাব খুলতে TIN এর বাধ্যবাধকতা প্রত্যাহার এবং বিভিন্ন খাতে শুল্ক কর কমাতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন সরকার প্রধান। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে সমাপনী বক্তব্যে বেশ কিছু খাতে কর সংশোধনীর বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রীও। জানান ভ্যাটের বাইরে থাকছে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান, বন্ধ হচ্ছে দুর্বল ব্যাংকে পুরনো মালিকদের ফেরার সুযোগ। এর সঙ্গে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকছে পাচারের অর্থ ফেরত আনা, ছাড় পাবে না পাচারকারীরাও। 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য শেষে ভ্যাট ও বিভিন্ন কর প্রস্তাবের ওপর ছাঁটাই ও সংশোধন প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। উত্থাপিত সংশোধনীগুলোর ওপর আলোচনা শেষে অর্থ বিল 2026 পাশের প্রস্তাব উত্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কণ্ঠ ভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে। সংসদ অধিবেশনে বক্তব্যে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন সরকার প্রধান। করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনার বক্তব্যে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থাপন করা হয় সংসদে 2.25 ঘন্টা বক্তব্যে ন্যায়ভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব প্রত্যাহার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর করমুক্ত আয়সীমা বৃদ্ধি সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন সরকার প্রধান। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন, উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন, এই 3 ধাপে অর্থনীতিকে সাজাতে চায় সরকার। প্রকল্প হবে জনবান্ধব, ফিরিয়ে আনা হবে পাচার হওয়া অর্থ। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট
এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ব্যাংকিং খাত, রাজস্ব খাতের সংস্কার ও আধুনিকায়নের কথা জানান প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের বাজেট পরিকল্পনা তুলে ধরেন। একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে শিগগিরই প্রকল্প বাস্তবায়নের আশাও ব্যক্ত করেন তিনি। জাতীয় সংসদের অধিবেশনে সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। বলেন, অতীতে এই সংসদ ব্যক্তি তোষামোদিতে অভ্যস্ত ছিল, বর্তমান সংসদে এমনটা হওয়া উচিত হবে না। সরকারি দলকে বিরোধী দলের সম্মানের করার মানসিকতা থাকতে হবে। এদিকে প্রধানমন্ত্রী তহবিল থেকে 20 কোটি টাকা বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় মসজিদ, ঈদগাহ নির্মাণের জন্য বরাদ্দ করে সংসদকে অবহিত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। আরেকবার তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছে। শিক্ষার্থীরাই দেশ পরিবর্তনের কারিগর। এই সম্ভাবনা কাজে লাগাতে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি জ্ঞান অর্জনের সঙ্গে ক্রীড়া সংস্কৃতি চর্চার সুযোগ তৈরিতে পদক্ষেপ নিচ্ছে সরকার। বিকেলে মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্ভাবন প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনসিসি আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে জাতীয় পর্যায়ের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার দেয় বিএনসিসি। বিএনসিসি দেশের তরুণ সমাজের বক্তব্যে বিএনসিসির প্রশিক্ষণ কাজকে যুগোপযোগী করতে যথাযথ বিনিয়োগ নিশ্চিতে জোর দেন সরকার প্রধান। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং অধিক সংখ্যক তরুণ তরুণীকে এই ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। পরে 29,000-এর বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রতি বর্ষায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে। এরপর সারা দেশের মাধ্যমিক শিক্ষার্থীদের প্রায় 100টি স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মতবিনিময়কালে উৎসাহ দেন শিক্ষার্থীদের। সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই দেশ পরিবর্তনের কারিগর। তৃতীয় ভাষা ও কারিগরি জ্ঞান অর্জনের সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এসব সুযোগ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে, কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে। চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ সেরা 10টি স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণার পুরস্কার বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন ভিওনের চেয়ারম্যান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিসেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান হেনরিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য ও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের জন্য ইন্টারনেট সেবা আরও সুলভ করতে ইন্টারনেটের মূল্য কমানোর বিষয়টিও বিবেচনার আহ্বান জানান তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার আহ্বান জানান তিনি। বলেন, শাহজাহান খান, আমু, বিচারপতি মানিক সহ জুলাই হত্যাযজ্ঞের 10টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চলছে যাচাই বাছাই। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্ররোচনা, উস্কানি, নির্দেশনা ও পরিকল্পনার মামলায় শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড হয় তার। রোববার ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন এই বছরে দেশে ফিরবেন তিনি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ তার। এই ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি আসবেন, ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। সিম্পলি আমার কাছে যেটা মনে হয়, এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক। মঙ্গলবার জাসদ নেতা হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ার 6 জনকে হত্যা নির্দেশ, পরিকল্পনার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর বলেন, ইনুর সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ফোন করেছেন, ফোন করে তিনি শেখ হাসিনাকে উপদেশ দিচ্ছেন কিভাবে আন্দোলন দমন করতে হবে এবং ছাত্র জনতা একরকম বিএনপি জামাতকে আলাদাভাবে শায়েস্তা করতে হবে, ট্রাম্প কার্ড খেলতে হবে। তার যে কার্যক্রম ছিল সেটা অপরাধ। সেই অপরাধটি আমরা প্রমাণ করেছি বলে আমরা বিশ্বাস করি। আমিনুল ইসলাম জানান, জুলাই হত্যাযজ্ঞের আরও 10টি মামলা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। তার জন্য কৃষিতে বাজেট অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, কৃষিতে আগের তুলনায় অধিক বরাদ্দ করা হলেও তা যথেষ্ট নয়। জিডিপিতে কৃষির বরাদ্দ এখন ৫-৬% রয়েছে, তবে তা ৭-৮% করলে ভালো হবে। এছাড়া কৃষিতে গবেষণা বাড়ালে প্রতি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করা যাবে। দেশের প্রধানমন্ত্রী যে আইডিয়াগুলো, যে ভিশনগুলো দিয়েছেন, সেটা মানে খুব দ্রুত গতিতে আমাদের ওটা অর্জন করতে হলে এটার উপরে আরও নজর দিয়ে এবং এখানে আরও মানে বরাদ্দের বিষয়টা, বাজেট বরাদ্দটা আরও ভালো করে চিন্তা করতে হবে। সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। দুপুরে রাজধানীর বাড়িধারায় জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সেলিম উদ্দিন বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। তিনি বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে কথা বলেছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন। আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে ধরনের ভাষা বক্তব্য ব্যবহার করেছিলেন, ক্ষমতায় আসার পর তারা অতীত শাসক গোষ্ঠীর ন্যায় ভাষা এবং বক্তব্য ব্যবহার করছেন। প্রায় 70% মানুষের রায়কে উপেক্ষা করে এখন সংবিধান সংশোধনের যে নাটক করা হচ্ছে, আমরা এই নাটককে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি সরকার বিসমিল্লাহ গলত করে
জাতির মধ্যে ইতিহাসের অবিস্মরণীয় যে ঐক্যটা হয়েছিল সেই ঐক্যের মধ্যে ফাটল ছিঁড়ে ধরিয়েছে সরকার। EDF Aluminium, redefine possibilities. সেপ্টেম্বর অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, আর এই ভোট শুরু হবে স্থানীয় সরকারের সবশেষ ধাপ ইউনিয়ন পরিষদের মধ্য দিয়ে। এরই ফাঁকে হতে পারে সিটি নির্বাচনও। ইতোমধ্যে ভোটের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, রক্তপাতহীন ভালো নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে ভোট নেওয়ার সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাউসারা চৌধুরী, কুমুর রিপোর্ট। 5 আগস্টের পর থেকে বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলছে প্রশাসক দিয়েই। সংসদে স্থানীয় সরকারের সংশোধিত আইন পাশের পর নির্বাচন কমিশন আচরণবিধি চূড়ান্ত করার কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। সম্প্রতি চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকারের ভোট শুরুর বিষয়ে সংসদেই ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রীর এমন বক্তব্যের পর ভোট আয়োজনে আনুষ্ঠানিক চিঠি না পেলেও নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে গতি বেড়েছে ইসির। সম্প্রতি নির্বাচন কমিশন 4580টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ 13টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা পরিষদ ও 64টি জেলা পরিষদের তথ্য সংগ্রহ করেছে। প্রতি 3 মাসে 2টি ধাপের ভোট সম্পন্ন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। নির্বাচনকে করার জন্য আমার যে জিনিসগুলো লাগে, প্রথমত লাগে ভোটার তালিকা আছে, বাক্স, সিল, গালা, বস্তা ইত্যাদি ইত্যাদি, এটাও আমাদের আছে। ভোট কেন্দ্র আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ডেপ্লয়মেন্ট প্ল্যানটা হবে নির্বাচনের সাথে সম্পর্কিত। সার্বিক প্রচেষ্টাটা হচ্ছে সব দিক থেকে যে রক্তপাতহীন এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার নতুন খসড়ার উপর রাজনৈতিক দলগুলোর মতামত জানতে 30 জুন পর্যন্ত সময় দিয়েছে ইসি। ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের ভোটের প্রক্রিয়া শুরুর আশা করছে কমিশন। রাজনৈতিক দলের প্রতীকের উপর ভিত্তি করে কোনো প্রচারণা হবে না, কোনো ধরনের পোস্টারই আমরা না রাখার পক্ষে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে। সেপ্টেম্বর অক্টোবর অনলাইনে নমিনেশন পেপার জামানত কিছু বেড়ে গেছে, বিলবোর্ড কতখানি সাইজ হবে, ইভিএম ব্যবহার হবে না, ইন্ডিপেন্ডেন্ট শুধুমাত্র আপনার সিটি কর্পোরেশন আর ইউনিয়ন কাউন্সিল। আমরা ইউনিয়ন দিয়ে শুরু করব। প্রধান নির্বাচন কমিশনারও মে মাসে এক অনুষ্ঠানে রক্তপাতহীন নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আবারও দুদকের জালে দুর্নীতির মামলায় কারামুক্ত হওয়া ডেস্টিনির এমডি রফিকুল আমিন। প্রায় 1.5 দশক আগে অবৈধ সম্পদের মামলায় তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। এদিকে দুদকের তলবে হাজির হননি বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদ। গ্রাহকের 4.5 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে 12 বছর জেল খেটে 2025 সালের জানুয়ারিতে কারামুক্ত হয়েছিলেন ডেস্টিনির এমডি রফিকুল আমিন। তার বিরুদ্ধে ডেস্টিনি 2000 লিমিটেডের নামে বৃক্ষরোপণ ও মাল্টিলেভেল মার্কেটিংয়ের প্রায় 17 লাখ বিনিয়োগকারীর অর্থ আত্মসাৎ সহ 3টি মামলা করেছিল দুদক। ডেস্টিনি 2000 লিমিটেড এবং ট্রি প্ল্যান্টেশন বলেন, তারপরে তার নন সাবমিশনের মামলা হয়েছিল এবং সে মামলায় চার্জশিট দিয়েছিল এবং মামলাগুলো বিজ্ঞ আদালতে এখন সর্বোচ্চ হাইকোর্টেও চলমান রয়েছে। 2012 সালে রফিকুল আমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানও শুরু করে সংস্থাটি। সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। এবার সেই অবৈধ সম্পদের খোঁজে আবারও মাঠে নেমেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। একই সঙ্গে ডেস্টিনির 2 পরিচালক গুফরানুল হক ও তৈয়বুরকে তলব করা হয়েছে। জেলে ছিলেন, সেই জন্য ওনার সাথে যোগাযোগের একটা বিষয় ছিল, সেই জন্য অনুসন্ধান পর্যায়ে মূলত কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে ওইগুলোর একটা পর্যায়ে যাওয়ার পরে অনুসন্ধান বৃহৎ বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চালানোর জন্য। এদিকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হলেও হাজির হননি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার আর নেই। নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাল সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
ফ্রিজিং গাড়িতে নিথর দেহে শুয়ে আছেন প্রাণোচ্ছল এক মানুষ। নতুন সৃষ্টিতে যিনি শিল্পকে করেছেন সমৃদ্ধ, সৃষ্টির নিয়মে তিনিই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সোমবার সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দেশের শিল্পাঙ্গন হারালো এক সৃজনশীল আলোকবর্তিকাকে। শেষবারের মতো এক নজর দেখে পুরনো স্মৃতি খুঁজে ফিরলেন আপনজন ও সহকর্মীরা। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন এবং আমাদের সাথে সে অসুস্থ অবস্থায় রস তামাশা করতেন। শিল্পের সকল পর্যায়ে, সকল ধারায় তিনি কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। মুস্তাফা মনোয়ার রেখে গেছেন তার অজস্র সৃষ্টিকর্ম। তার চলে যাওয়ায় নেমে এসেছে একরাশ শূন্যতা। রং, রেখা আর কল্পনার জগৎকে তিনি আজীবন সমৃদ্ধ করেছেন। শিশু কিশোরদের কাছে তিনি ছিলেন আপন একজন গল্পকার, আর শিল্পপ্রেমীদের কাছে ছিলেন এক অনন্য প্রেরণার নাম। সেই মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোকাহত পুরো দেশ। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে নানার বাড়িতে জন্ম মুস্তাফা মনোয়ারের। পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার পুত্র। ছোটবেলা থেকেই শিল্পচর্চার প্রতি ছিল তার গভীর অনুরাগ। মুস্তাফা মনোয়ার চলে গেলেও রঙের প্রতি তার ভালোবাসা, শিল্প ভাবনা এবং সাংস্কৃতিক উত্তরাধিকার বেঁচে থাকবে অসংখ্য শিল্পী, দর্শক ও শিক্ষার্থীর হৃদয়ে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢল ও বৃষ্টিতে বিপদসীমা ছুঁই তিস্তার পানি। এরই মধ্যে লালমনিরহাট কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি বৃদ্ধি পাওয়ায় থেমে নেই ভাঙনও। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। প্লাবিত হয়েছে ফসলি জমি, বাড়ির উঠান, গ্রামীণ সড়ক আর নিচু এলাকা তলিয়ে যাচ্ছে পানিতে। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বাড়ছে নদীপাড়ের মানুষের উদ্বেগও। লালমনিরহাটের তিস্তার পানি আবারও বেড়ে ডালিয়া পয়েন্টের বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নদীর তীরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানির এই উঠানামার কারণে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে, আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছি। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপরে। তিস্তার পানি বাড়লেও কাউনিয়া পয়েন্টে এখনও বিপদসীমার নিচে। বেড়েছে ব্রহ্মপুত্র ও ধরলার পানিও। ঘরের পানি ওঠে না, আশেপাশে পানি আছে, আর বর্তমান নদীর ভাঙন খুব। এদিকে গাইবান্ধায় বেড়েছে ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি। নদ নদীর পানি বাড়ায় কোথাও কোথাও তীব্র হয়ে উঠেছে ভাঙন। আমাদের খুব দুঃখিত, আমরা নদী এলাকার লোক কি করবো, আমরা অসহায়, এখন কি করি, এখন পাগলা ভেসে ভাই। আমার ভাই, আমি নিরুপায়, আমাদের থাকার কোনো স্থান নেই, ঘর বাড়ি সব ভাঙে গেছে। এই বাঘ হওয়ার কারণে নদী ভাঙনের জোর বেশি। বাড়ি ঘর দুয়ার, স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সব তো বিলীন হয়ে যাবানেছে। এরই মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার, পুটিরমারি ও ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যে কঞ্চিপাড়া, বালাসীঘাটের রেলগেট সহ প্রায় 20টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। তীব্র নদী ভাঙনের কবলে পটুয়াখালীর রাঙামালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চালিতা বুনিয়া। গত এক দশকে দ্বীপটিতে ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়েছে 1000-এর বেশি পরিবার। শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে দ্বীপটি মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য সমীক্ষা চলছে। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। চোখের সামনে এমন বিপর্যয় হলেও নিরুপায় বাসিন্দারা। আগুনমুখা নদীর ভাঙনে বিলীন হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চালিতা বুনিয়া। এলাকাবাসী জানায়, গত এক দশকে এ দ্বীপে নদী ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়েছে 1000-এর বেশি পরিবার। জনপদ রক্ষায় এখনো কোনো টেকসই প্রকল্প না নেয় বর্ষা মৌসুমেই আতঙ্ক বাড়ে স্থানীয়দের মধ্যে। শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে দ্বীপটি মানচিত্র থেকে মুছে যাওয়ার শঙ্কা তাদের। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের প্রতি আহ্বান এলাকাবাসীর। আমার স্বামীর গোরস্থান সব লয়ে গেছে, আমার কোথাও নেই, স্থানটাও লয়ে গেছে। বাপদাদার কবরস্থান তো আমার দুনিয়া তিনি সব চলে গেছে গিয়ে, এখন আমার থাকার মতো কোনো বস্তু বলতেই নাই, কোনো আমার স্থান নাই। এই সরকারের দ্বারা আমাদের আবেদন, আমরা যাতে মাথা জোগাড় ঠাঁই পাই এবং আমাদের এখানে যাতে একটা টেকসই উন্নয়ন ভেরিফাইড হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমানে সমীক্ষা চলছে। সমীক্ষা শেষে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এগুলো যেহেতু অনেক বড় নদী, ভাঙন অনেক তীব্র, এটা আসলে স্থায়ী প্রকল্প করলেই আমরা স্থায়ী সমাধান পাবো। এটা আমাদের কার্যক্রম চলমান আছে,
আশা করতেছি ভবিষ্যতে কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। চালিতাবনিয়া ইউনিয়নে বর্তমানে প্রায় 15,000 মানুষ বসবাস করছেন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বরগুনার বামনায় বিষখালী নদীর 22 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীতে বিলীনের আশঙ্কায় লঞ্চঘাট, খাদ্যগুদাম, প্রধান সড়ক, বেড়িবাঁধ। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রকল্প। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। খরস্রোতা বিষখালীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীনের আশঙ্কায় উপজেলা খাদ্যগুদাম। একই অবস্থা লঞ্চঘাটেরও। বরগুনার বামনায় বিষখালী নদীর ভাঙন রোধে ফেলা জিওব্যাগও এখন নদীগর্ভে বিলীন। হুমকিতে নদীপাড়ের ফসলি জমি ও বসত ভিটা। চরম আতঙ্কে স্থানীয়রা। লোক দরকার, আমার বাড়িঘর সব ভাঙে যাইতে আছে। এদিকে এখন 2 মাইলের বেশি ভেঙে গেছে। বেড়িবাঁধটা আবার পুনরায় একটু ভালো করে আমাদেরকে রক্ষা করলে আমরা একটু উপকৃত হব। খাদ্যগুদামের একদম পাশে আইছি, রাস্তা তো সব নদীতে চলে গেছে। অবস্থা কিছুই হয় না, অনেক পানি জোবা আইলে। পোস্তাগুলো নদীতে আস্তে আস্তে অচিরেই বিলীন হয়ে যাচ্ছে এবং আমাদের এই বেড়িবাঁধ হয়তো ভেঙে যাবে কিছুদিনের মধ্যে। উপজেলার রামনা এলাকার একই চিত্র। ভাঙনে বিলীনের পথে বেড়িবাঁধ। ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হলে চলতি বর্ষায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় স্থানীয়রা। এতে 3 শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যাবে সড়ক যাতায়াত ব্যবস্থা। অনেক জমি জমালে গাছপালায় আমরা কৃষি বাতাসি ধান দিয়েছি, সব ভাঙিয়েছি আর শেষ মাসে ঘরে খুলে ঠেকছে। কিছু স্থায়ী ব্লক দিয়ে দিলে মানে আমাদের খুব ভালো হয় আর কি। খালি একটু জায়গা আছে একটা রাস্তার লগে, এখন এত ঠেললে হালাই দিলি যায়। বামনা ও রামনা এলাকায় 22 কিলোমিটার তীব্র নদী ভাঙন প্রবণ এলাকা শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যেই ভাঙন রোধে 2টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলে শুরু হবে কাজ। ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা এই জায়গাগুলো নির্ধারণ করেছি এবং ওখানকার জনগণের ফসলাদি, জানমাল, ঘরবাড়ি সহ সহায় সম্পত্তি রক্ষায় আমরা একটা প্রকল্প ইতিমধ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। সরকার যদি এটা অনুমোদন দেয়, আমরা এই অঞ্চলের মানুষের জানমাল রক্ষা করতে পারবো এবং দুর্যোগ সংক্রান্ত যে ঝুঁকি সেটা হ্রাস করতে সক্ষম হব। 3 বছর আগে বামনা ও রামনা এলাকায় জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দখল দূষণে অস্তিত্ব সংকটে পটুয়াখালীর দুমকির পীরতলা খাল। গত 1 দশকে প্রভাবশালীরা খালপাড়ে অবৈধভাবে নির্মাণ করেছেন অসংখ্য স্থাপনা। পানি প্রবাহ না থাকায় ভাগাড়ে পরিণত হয়ে দূষিত হচ্ছে পরিবেশ। খালটি পুনর্খননের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সুজন দানের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পানি নেই খালে, ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তূপ, রয়েছে অবৈধ দখল, দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা খালের বেহাল দশা। 1981 সালে সবশেষ খালটি খননের উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর আর কখনোই নেওয়া হয়নি খননের উদ্যোগ। 2 তীর দখল করে প্রভাবশালীদের কাঁচা পাকা স্থাপনা নির্মাণ এবং এলাকার বর্জ্য অপসারণের ফলে খালটি অনেক স্থান ভরাট হয়ে যায়। দ্রুত খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। বিলীন হওয়ার পথে, খালটার কোনো অস্তিত্ব নাই, খালটা শেষের পথে। খালটা রক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে আমরা খুশি হব। আমি আশাবাদী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে খালটি পুনর্খনন করা হবে। শিগগিরই খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমাদের পাঠানো প্রস্তাব অলরেডি অনুমোদন হয়ে আছে। জুনের পরে আমরা ইনশাল্লাহ পীরতলা খাল পুনঃখননের প্রস্তাব বরাদ্দ আমরা পাবো বলে আশা করছি। পটুয়াখালীর পীরতলা খালের দৈর্ঘ্য 5 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। বগুড়ায় কোটি টাকার অবৈধ সিগারেট কারখানা অভিযানের পর 19 দিনেও হয়নি মামলা। রহস্যজনক নীরবতায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়। আর সিলগালা করা কারখানার পাশেই চলছে একই অবৈধ কারখানার কার্যক্রম। অভিযানের অসঙ্গতির বিষয়ে জানতে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যায় সময় সংবাদ। কিন্তু অফিসে প্রবেশের আগেই বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। আপনাকে মানা করছি না ভাই, আপনাদের এক কথা বুঝতে হবে। পারমিশন নিয়ে আসবেন, গেছে তো আনবে তো, বুঝতে বলছে আপনি বসেন। অভিযানে অসঙ্গতির অভিযোগের বিষয়ে তথ্য জানতে বগুড়া কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যায় সময় সংবাদ। রুমের সামনে যাওয়া যাবে না? না কেন? লিখিতভাবে জানায় দিবে যে এই ব্যাপার, এই জন্য আমি আসছি, তখন সে পারমিশন দিবে দেখা করার জন্য।
তবে অফিসের মূল ফটকে গণমাধ্যম কর্মীদের আটকে দিয়ে জানানো হয় প্রবেশের জন্য লিখিত অনুমতি প্রয়োজন। পরে রিসিপশনে থাকা উপপরিদর্শক ও এক দালালের হেনস্থার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। আপনি বসেন এখানে, আমি আবার পারমিশন নিয়ে যাচ্ছি। আপনি আপনি বসেন। দীর্ঘ সময় অপেক্ষা ও হয়রানির পর অবশেষে কথা বলতে রাজি হন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উপপরিদর্শক পরিচয় আমাদেরকে জানিয়েছেন এই অফিসে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে আসলে সেই কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে এই অফিসটিতে প্রবেশ করতে হবে। গত 9 জুন বগুড়া সদর উপজেলার শিকারপুরের একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালায় কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ। জেলার উপকমিশনার শামীম উল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 6 লাখের বেশি নকল সিগারেট, বিপুল পরিমাণে তামাক এবং উৎপাদন যন্ত্রপাতি জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়। তবে অভিযানের 19 দিন পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের হয়নি। আরও বিস্ময়কর বিষয় হলো সিলগালা করা গোডাউনের আশেপাশের আরেকটি গোডাউনে এখনো নির্বিঘ্নে চলতে দেখা গেছে একই অবৈধ সিগারেট কারখানার কার্যক্রম। গোডাউন হচ্ছে আপনার ওই যে ওনাদের মঞ্জু, হেলাল, শাইনুর, এরা 3 ভাইয়ের। 22 তারিখে একটা মামলা হয়েছিল প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ওখানে কোনো কিছু জব্দ হয়েছে কিনা সেটা আমার জানা নাই। তবে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তার দাবি আইনি প্রক্রিয়া মেনে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এর পক্ষে গণমাধ্যম কর্মীদের কোনো কাগজ সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। যেটা হয়েছে এটা আসলে জন্য আমি একটু দেখবো জিনিসটা, বাট এটার জন্য আমি দুঃখিত আগেই। হ্যাঁ, বাট সাংবাদিক ভাইদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। মামলার যে ইস্যুটা, এটা আমরা একটা কাস্টমস বিভাগীয় মামলা করব এবং বিধিমালা অনুযায়ী আমার 1 মাস সময় আছে। অবৈধ মালামাল হাতে নাতে আটকের পর মামলা দায়েরের গড়িমসি হওয়ার সুযোগ নেই বলে জানান জেলার সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। মজুতকারী যে তার বিরুদ্ধে মামলা আনয়ন করতে হবে এবং সেই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব থানায় নিয়ে যেয়ে মামলাটা করতে হবে। নামবিহীন অবৈধ এই সিগারেট কারখানায় গত 22 ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ করেছিল বগুড়া সদর থানা পুলিশ। পরদিন সদর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ সাদিক বাদী হয়ে থানায় মামলাও দায়ের করেন। অথচ একই ধরনের অভিযানে কাস্টম এক্সাইজ ও ভ্যাট মামলার বিষয়ে 19 দিনে কোনো অগ্রগতি না থাকায় উঠেছে নানা প্রশ্ন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এই ছিল রাত 11টার সময় সংবাদের সঙ্গে থাকবেন। তুলা নির্ভর পোশাক থেকে বেরিয়ে আসতে শিল্প সহায়ক নীতি নেয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বিশ্ববাজারে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তুর তৈরি পোশাকের চাহিদা প্রায় 70%। তবে ফাস্ট ফ্যাশনের যুগে এখনও তুলা নির্ভর পোশাকেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়। এতে রপ্তানির পরিমাণে এগিয়ে থাকলেও পণ্য মূল্য বিবেচনায় এগোতে পারছে না তৈরি পোশাক শিল্প। এমন অবস্থার মধ্যেই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পলিয়েস্টার স্টাপল ফাইবারের ওপর 5% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা মূলত কৃত্রিম আঁশের সুতা ও কাপড় উৎপাদনের প্রধান কাঁচামাল। এতে ডুবতে থাকা স্পিনিং খাত আরও বড় হুমকির মুখে পড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। সুতা এক্সপোর্ট করি ইন্টারন্যাশনাল বাজারের সাথে মিলে, এখন লোকাল বাজার থেকে 5% ট্যাক্স দিয়ে র মেটেরিয়াল আমদানি করে যদি আমি এক্সপোর্ট করতে চাই, দেখা যাবে পিএসএ, পিসি, সিবিসি এই ধরনের পণ্যে আমরা আগেও বাইরের সাথে পারতাম না, আমাদের গ্যাপ কিন্তু আরো অনেক বেড়ে যাবে। পোশাক খাতে কৃত্রিম আঁশের সুতার চাহিদার প্রায় 20% স্থানীয়ভাবে পূরণ করতে পারেন বস্ত্রশিল্প মালিকরা। তাদের দাবি, পলিয়েস্টার ফাইবারে শুল্ক আরোপ হলে সুতার উৎপাদন খরচ বাড়বে, বিশ্ববাজারে কমবে প্রতিযোগিতা সক্ষমতা। এ অবস্থায় স্থানীয় শিল্প সুরক্ষায় শুল্ক আরোপের বিপরীতে প্রণোদনা দেওয়ার পরামর্শ তাদের। বিটিএমএ এটা তাদের সর্ট অফ সেক্টরে পড়বে, কারণ এটা তো ফাইবার আনা হবে, ফাইবার সেকে স্পিন করবে। বাংলাদেশে এখনও কিন্তু অতটা আপনার মানে স্পিন করার মতন ক্যাপাসিটি ইজ লিমিটেড। ফাইবারের যে রিকোয়ারমেন্ট তার 20% প্রোডাকশন করার ক্যাপাবিলিটি বাংলাদেশের বর্তমানে আছে। যেহেতু 80% আমাকে আমদানি করতে হবে, সেহেতু এই ধরনের ট্যাক্স ব্যারিয়ার আমার 80% আমদানি করার উপর কিন্তু রিস্ক হলো, এবং আমরা কিন্তু দিন দিন এই সুতাটা ভবিষ্যতে বিদেশ থেকে সুতাই আমদানি হবে, প্রোডাকশন করার কোনো প্রয়োজন হবে না। চীন, ভিয়েতনামের মতো উচ্চমূল্যের পোশাক প্রস্তুতকারকদের কাতারে আসতে স্থানীয় কাঁচামাল উৎপাদনে সক্ষমতা অর্জন না হওয়া পর্যন্ত ম্যানমেড ফাইবারে শুল্ক আরোপের যৌক্তিকতা দেখছেন না অর্থনীতিবিদরা। ভিয়েতনাম যে টেকনোলজি ব্যবহার করছে, লাওস, কম্বোডিয়া যে টেকনোলজি ব্যবহার করছে, চীন যেটা ব্যবহার করছে, সেই টেকনোলজিতে আপনাকে যেতে হবে, সেই র মেটেরিয়ালসে আপনাকে যেতে হবে। না হলে কিন্তু আপনার পোশাকের যে বাজারটা, ইউরোপের যে বাজারটা, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা, এই বাজারটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। বিটিএম এর তথ্য, 2025-26 অর্থ বছরে 26,000 কোটি টাকার সুতা আমদানি করেছে বাংলাদেশ, যার 25 থেকে 30% কৃত্রিম তন্তু। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।
মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোতে অস্থিরতার পাশাপাশি নানামুখী জটিলতা সত্ত্বেও গত 5 মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে 7,800 ফ্লাইটে 7,07,000 যাত্রী পরিবহনের রেকর্ড গড়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অবশ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধে 1.5 মাসে 238টি ফ্লাইট বাতিল হওয়ায় অন্তত 30 কোটি টাকা আয় কম হয়েছে সংস্থাটির। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট বলতে ওমানের মাস্কাট, সৌদি আরবের জেদ্দা ও মদিনা, আরব আমিরাতের দুবাই, শারজা এবং আবুধাবি। আর চলতি বছরে মার্চের শুরু থেকে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়, বিমান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। বাতিল হওয়ার কারণে যে জট সৃষ্টি হয়েছে প্যাসেঞ্জারের, পরবর্তীতে ফ্লাইট বাড়তি দিয়ে এবং অনেক সময় চার্টার করে এই লোকগুলোকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমন করার ব্যবস্থা করা হয়। তারপরও মে পর্যন্ত 3,245টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি 3,72,237 জন যাত্রী পরিবহন করেছে শাহ আমানত বিমানবন্দর। সিভিল এভিয়েশন সদর দপ্তরের গাইডলাইন অনুযায়ী এবং আমাদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী আমরা সমন্বয় করে এই যাত্রীগুলিকে আস্তে আস্তে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করি। চলতি বছরের জানুয়ারি মাসে 660টি এবং ফেব্রুয়ারি মাসে 630টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা হলো। যুদ্ধের মাস হিসেবে চিহ্নিত মার্চে 671টি, এপ্রিলে 685টি এবং মে মাসে 652টি ফ্লাইট ওঠানামা করেছে। 2025 সালের পুরো বছরে 8,124টি আন্তর্জাতিক ফ্লাইটে 9,99,733 জন এবং 11,039টি অভ্যন্তরীণ ফ্লাইটে 6,68,288 জন যাত্রী পরিবহন করেছিল শাহ আমানত বিমানবন্দর। এতে রাজস্ব আয় হয়েছিল 200 কোটি টাকার বেশি। প্রতি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে 5 থেকে 6 লাখ টাকা রাজস্ব অর্জন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। যখন তারা যেতে পারছিলেন না, তারা যেন এয়ারপোর্টে এসে নানা ধরনের হয়রানিতে না পড়ে, আমরা আমাদের এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে বসে আমরা একটা কোঅর্ডিনেশন সেল গঠন করি। চলতি 2025-26 অর্থ বছরে মে পর্যন্ত 11 মাসে 246 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। নানা জটিলতা সত্ত্বেও গত 26 বছর ধরে প্রতি বছর 15 লাখ বেশি যাত্রী পরিবহন করে চমক সৃষ্টি করেছে এই বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নদীপথের সহজ যোগাযোগ আর অপার সম্ভাবনাময় বরিশাল কিন্তু দীর্ঘদিনেও শিল্পাঞ্চল না থাকায় অনেকটা পিছিয়ে। দক্ষিণের এই জনপদ কর্মসংস্থানের অভাবে প্রতি বছর এখানকার হাজারো যুবক যুবতী পাড়ি জমান দেশের বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে রাজধানীতে স্থানান্তরিত হয়েছেন বিভাগের 19% মানুষ। তবে অবহেলিত এই অঞ্চলের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পূর্ণাঙ্গ ইপিজেড গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই জনপদই হয়ে উঠবে দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক হাব। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থা আর ফাঁকা বিশালাকার জমি, প্রকৃতির সবটুকু আশীর্বাদ থাকলেও বরিশাল বরাবরই পিছিয়ে শিল্পাঞ্চল খড়ায়। কর্মসংস্থানের খোঁজে প্রতি বছরই হাজারো শিক্ষিত যুবক যুবতীদের পাড়ি জমাতে হচ্ছে নিজ জেলার বাইরে। তবে অবহেলিত দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলাতে সরকারের নতুন উদ্যোগে আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনপদে একটি পূর্ণাঙ্গ ইপিজেড নির্মাণের ঘোষণা দিয়েছেন। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছে বরিশাল থেকে, তাদের কর্মসংস্থানের কারণে ঢাকা উঠতে হয়েছে। বরিশালে যে ইপিজেড করার পদক্ষেপ নিয়েছে, নিজের বিভাগ থেকে আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এই মহাপরিকল্পনা সফল করতে জমি অধিগ্রহণ, গ্যাস সরবরাহ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ থাকায় প্রকল্পটি বাস্তবায়ন হলে কাছাকাছি দূরত্বের পায়রা সমুদ্র বন্দরে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সুবিধা দেবে বলছেন স্থানীয় অর্থনীতি ও ব্যবসায়ীরা। দেখতে চাই, আমরা চাই এমন একটি ব্যবস্থা আছে যার মধ্যে দিয়ে শিল্পের বিকাশ ঘটুক। সবকিছু মিলিয়ে ইপিজেডকে যদি বাস্তবায়ন করতে হয়, টেকসই কর্মসংস্থানের একটা স্থান হিসেবে যদি বিনির্মাণ করতে হয়, তাহলে এই বিষয়গুলোকে জোরালোভাবে বাস্তবায়ন করতে হবে। শিগগিরই প্রকল্পটি আলোর মুখ দেখবে জানায় বিভাগীয় প্রশাসন। শিল্প দিক থেকে আমরা অনগ্রসর,
তা সেই ক্ষেত্রে ইপিজেড যদি হয় তাহলে অবশ্যই আমাদের অর্থনীতির একটা বিস্তার ঘটবে, বেকার সমস্যাও দূর হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জরিপ অনুযায়ী কর্মসংস্থানের অভাবে বরিশালের স্থানীয় প্রায় 19% মানুষই ঢাকায় স্থানান্তরিত হয়েছেন, যার সিংহভাগই তরুণ ও কর্মজীবী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। একটাই পৃথিবী, 7টা মহাদেশ, 195টা স্বাধীন দেশ, এক মঞ্চেই 48টা, গোলার্ধ জুড়ে উচ্ছ্বাসের ঢেউ। 39 দিনের লড়াই, চারকোনা ময়দানে গোলাকার ধাঁধা, হিসেব মেলানোর দৌড়, স্কিল আর দম। মাঠে হাজারো চোখ, পর্দায় কোটি কোটি, আকাশ ছোঁয়া আবেগ, অশ্রু সজল নয়ন, আনন্দ বেদনার কাব্য। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, 3টি দেশের 16টি মাঠে 1248 জন যোদ্ধার প্রাণপণ লড়াই। কার হাতে উঠবে সোনালী ট্রফি? পরিচিত কোনো হাত? 2026 বিশ্বকাপ কি জন্ম দেবে নতুন কোনো মহানায়ক? বিশ্বকাপের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন সময় সংবাদে। এই দেশ আমাদের সবার, প্রতিটি প্রান্তের খবরই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তেঁতুলিয়া থেকে টেকনাফ, শহরের গলি থেকে সীমান্তের পাহাড়, যেখানেই খবর সেখানেই আমরা। দেখছেন সময় সংবাদ। গত 6 মাসে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে 330 কোটি টাকার বেশি মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে 140 জনকে আটক করা হয়েছে। দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবি সদর দফতরের সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজিদ। তিনি বলেন, সরাইল রিজিয়নের আওতাধীন 1204 কিলোমিটার সীমান্ত এলাকা সার্বক্ষণিক নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পাশাপাশি পুশিং ঠেকাতেও স্থানীয়দের সঙ্গ নিয়ে তৎপর বিজিবি। এর মধ্যে ময়মনসিংহ সেক্টর এককভাবে 14 কোটি 54 লক্ষ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করে সক্ষম হয়েছে এবং নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীকে গলাঘাটে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ফতুল্লায় স্বামী জাহাঙ্গীর অন্য নারীর সঙ্গে পরকীয় সম্পর্কে জড়িত এমন সন্দেহে স্ত্রী মুন্নির সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে আজ সকালে স্ত্রী মুন্নি কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে চাপাতি ও ছুরি দিয়ে গলা কেটে হাতের রক কেটে স্বামীকে হত্যা করেন। ট্রিপল লাইনে কল পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। রক্তমাখা চাপাতি ও ছুরি সহ মুন্নিকে হাতে নাতে আটক করে পুলিশ। বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে সারিয়াকান্দির দাড়িপাড়া গ্রামের কৈখালী বিলের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি আব্দুল মান্নান বলে শনাক্ত করেন স্বজনরা। রবিবার সকালে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হয় নিখোঁজ ছিল মান্নান। পুলিশের ধারণা, সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের পর শ্বাসরোধে চালককে হত্যা করা হয়েছে। নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে মাধবদীর খরমদি এলাকার সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি দিগন্তের পরিচয় শনাক্ত করেন স্বজনরা। তাদের দাবি, বিকালে মোবাইল ফোনে কারোর সঙ্গে কথা বলে বাসা থেকে বের হন দিগন্ত। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহত দিগন্ত বিরামপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকত। ব্রাহ্মণবাড়িয়া ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। এদিকে ঝিনাইদহে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া কসবার মূল গ্রাম এলাকা থেকে ইট ভর্তি একটি ট্রাক চারগাছ এলাকায় যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ট্রাকের উপরে থাকা 2 শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। আহত হন চালক ও হেলপার। এদিকে ঝিনাইদহ শহরের ভাটই কলেজ এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বিপরীত থেকে আসা একটি পিকআপ ভ্যান। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী স্কুল ছাত্র তীর্থ বিশ্বাস। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাটোরে আদালতের চেম্বারে ঢুকে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। দুপুরে বার ভবনের 2য় তলায় আইনজীবী আসাদুল ইসলামের চেম্বারে ঢুকে মারধর শুরু করে কাবিল হোসেন নামে এক ব্যক্তি। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে হামলাকারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। কাবিল হোসেনের জমি সংক্রান্ত মামলা পরিচালনা করতেন আইনজীবী আসাদুল। কুমিল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, শিক্ষার্থী গুলি বিদ্ধ হওয়ায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় রবিবার কক্সবাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত 2 আসামি সহ 3 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে বিদেশি পিস্তল ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত 24 জুন সকালে আধিপত্য নিয়ে কাটাবিল এলাকায় অপু গ্রুপ ও সাব্বে গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় টিফিনের বিপরীতে স্কুল থেকে বের হওয়া 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন প্রেমের বাবা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। পিরোজপুর সদর উপজেলায় সেতু নির্মাণে 4 বছর পার হলেও সংযোগ সড়ক না থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। কাঠের সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণ না করেই চলছে যান ঠিকাদার। শিগগিরই সেতুর বাকি কাজ শেষ করার কথা জানিয়েছে এলজিইডি। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিত রিপোর্ট। নেই সংযোগ সড়ক, ব্রিজে ওঠানামায় একমাত্র ভরসা কাঠের সিঁড়ি। পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ও শারিকতলা 2 ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য কালীকাঠির খালে 2021 সালের জুনে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহিউদ্দিন আহমেদ। 2022 সালের জুনে সেতুটির কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে দীর্ঘ 4 বছরও শেষ হয়নি কাজ। এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণ না করেই চলে যায় ঠিকাদার। শিশু, রোগী ও বয়স্কদের যাতায়াতে ভোগান্তি চরমে। ব্রিজটা আমরা 4 বছর আটতে পারি না, খুব কষ্ট আমাকে আটতে চলতে। পিছলা থাকে, তাই আমরা যাতায়াত করতে পারি না। আরো ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের আরো খুব কষ্ট হয়। অনেক ভোগান্তিতে আছি ভাই। এই 2-3 বছর এভাবে ফালাই রেখে গেছে। রাস্তার অর্ধেক করে থুয়ে গেছে, টাকা উঠে নিয়ে গেছে। এখন কোনো রকম একটু রিক্সা আসে। কষ্টের কথা বললেন, এটা উপর যা মনে করেন আমাকে 5 বার যাওয়া লাগে মসজিদে নামাজ পড়তে। মালামাল তো মনে করেন মাথায় করে নেওয়া লাগে। চালু হয়ে যায় তাহলে শত শত মানুষের উপকার হবে। দুর্ভোগ লাঘবে শিগগিরই বাকি থাকা কাজ শুরু কথা জানিয়েছে এলজিইডি। নির্দেশনার অপেক্ষা আছে উদ্বোধন কর্তৃপক্ষের। যদি উদ্বোধন কর্তৃপক্ষের এই নির্দেশনার আলোকে আমরা আশা করি যে অতি সত্বর মানে এই কাজগুলো, বিশেষ করে ব্রিজ এবং রাস্তাগুলোকে আমরা কাজ শুরু করতে পারবো। 21 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় 2,56 লাখ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে নেই সরকারি ওষুধ সরবরাহ। রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। ওটি সহ দামি যন্ত্রপাতি থাকলেও নিয়মিত হচ্ছে না সিজারিয়ান অপারেশন। বাধ্য হয়ে গর্ভবতী মায়েদের নিয়ে ছুটতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে। এতে দরিদ্র পরিবারগুলোর অবস্থা হিমশিম। সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য এবং শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। 2005 সালে একজন মেডিকেল অফিসার ও একজন ফিমেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট নিয়ে 20 শয্যার ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি যাত্রা শুরু করে। তখন থেকেই জনবল সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। গত 3 বছর ধরে একমাত্র মেডিকেল অফিসার পদটিও শূন্য। উন্নত মানের ওটি, বেড সহ সিজারিয়ান অপারেশনের সবকিছু থাকলেও নেই অ্যানেস্থেসিয়া ও শিশু বিশেষজ্ঞ। সরকারিভাবে ওষুধপত্র দেওয়ার কথা থাকলেও 2 বছর ধরে নেই সরবরাহ। তবে স্বাস্থ্যসেবা চালু রাখতে সম্প্রতি অফিস প্রধানের দায়িত্বে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসারকে এই কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে। ডাক্তার নাই, যার কারণে মা বোনদের কষ্ট করে, গর্ভবতী মায়েদের
আমাদের বরিশালে যেতে হচ্ছে। ওষুধপত্র নাই, সিজার নাই। সীমিত জনবল দিয়েই সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা চালিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান সদ্য যোগদানকৃত অফিস প্রধান। কর্মরত যারা আছে আমি তাদের নিয়ে আমি বর্তমানে সেবা এটা আরো উন্নত করার চেষ্টা করব। আমাদের ইনস্টিটিউটে আরো কয়েকটি পদ সৃজন হয়, তাহলে ওই পদে যদি আমাদের জনবল পায় তাহলে সেবার মান আরো ত্বরান্বিত হবে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি থেকে ৩৪ ধরনের ঔষধ বিতরণ সহ ১৬ ধরনের সেবা দেওয়ার কথা থাকলেও তার অধিকাংশই এখন বন্ধ। সময় সংবাদ, ঝালকাঠি। দ্বীপ জেলা ভোলায় তজুমউদ্দিন মনপুরা রোডে প্রায় ৬ মাস ধরে বন্ধ বিআইডব্লিউটিসির একমাত্র সি ট্রাক চলাচল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পণ্য পরিবহনের ট্রলারে যাতায়াত করছেন শত শত মানুষ। পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। সংকট সমাধানে শিগগিরই সি ট্রাকটি চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। শতাধিক যাত্রী নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে পণ্য পরিবহনের ট্রলার। নেই ফিটনেস সার্টিফিকেট। ভোলার তজুমউদ্দিন সি ট্রাক ঘাট থেকে ফিরতি ট্রলারে পণ্যের সঙ্গে তোলা হয় নারী শিশু সহ শতাধিক যাত্রী। নেই কোনো বসার স্থান ও নিরাপত্তা সরঞ্জাম। হাঁসফাঁস অবস্থা যাত্রীদের। অথচ সরকারের নির্দেশনা ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মেঘনার ডেঞ্জার জোনে সি সার্ভে ছাড়া যাত্রী পরিবহন করতে পারবে না কোনো নৌযান। ওই রুটে যাত্রীদের নিরাপদ পারাপারের এসটি ইলিশা নামে একটি সি ট্রাক বরাদ্দ দেয় বিআইডব্লিউটিসি। গত বছরের নভেম্বর থেকেই যান্ত্রিক ত্রুটির কথা বলে বন্ধ রাখা হয় সি ট্রাকটির চলাচল। জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখে যাচ্ছে, তারপরে যাই। বন্যা সিট নাই, উঠতে কষ্ট, নামতে কষ্ট, গরম। ইজারা সংক্রান্ত জটিলতা কাটিয়ে শিগগিরই সি ট্রাক চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। টেন্ডার দিয়েছে তো ওইটা টেন্ডার যে পার্টি পেয়েছে ওরা এটা বুঝে নিয়ে নিলে এটা আবার চলবে। আমরা হয় ব্যক্তি মালিকানাধীন হোক কিংবা সরকারি জাহাজ হোক, আমরা চেষ্টা করব সেই যানগুলোকে সরবরাহ করার জন্য। তজুমউদ্দিন মনপুরা সহ মেঘনার 10টি রুটে অবৈধভাবে পণ্য পরিবহনের ট্রলারে চলে যাত্রী পরিবহন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন সময়। উত্তরাঞ্চলীয় শহর স্টেইডে বন্দুকধারীর গুলিতে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে এই গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সামাজিক মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। হামলার উদ্দেশ্য ও নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। চলছে তদন্ত। প্রবল বজ্রপাত, ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত চীনের শানসি প্রদেশ। দমকা হাওয়ার সঙ্গে বাড়ছে জলাবদ্ধতা। প্লাবিত হয়েছে প্রদেশের বেশ কয়েকটি শহর। কোথাও কোথাও বৃষ্টির পানিতে ভেসে যায় রাস্তায় থাকা গাড়ি। বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ভারতের আসামেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। ঢলের পানিতে প্লাবিত সীমান্তবর্তী জনপদ। এই অবস্থায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। রাউন্ড অফ 32-তে রাতে মাঠে নামছে জার্মানি ও প্যারাগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। নকআউট পর্বের আরেক ম্যাচে আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে খেলবে ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডস। হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে সকাল 7টায়। জার্মানির বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পরের ম্যাচে অবশ্য শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল জার্মানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হোঁচট খায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিমান্ডশাফটদের সেই হারেই হয়তো আত্মবিশ্বাস খুঁজে বেড়াবে প্যারাগুয়ে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠেই দলের প্রস্তুতি, খেলোয়াড়দের মানসিকতা এবং প্রতিপক্ষকে নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন জার্মান বস। বিশ্বকাপের নকআউট পর্বের এটি আমার প্রথম ম্যাচটি নিয়ে আমি খুবই উচ্ছ্বাসিত। গত কয়েকদিন দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের যে তীব্র আকাঙ্ক্ষা দেখেছি তাতে আমি আশাবাদী। ম্যাচটি দারুণ হতে চলেছে। অন্যদিকে প্যারাগুয়ের বিশ্বকাপ অভিযানটা শুরু হয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে বড় ব্যবধানে হারে। নকআউটে এবার লড়াইটা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে। তবে নিজেদের সামর্থ্য ও পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ গুস্তাভো আলফারো। একই সঙ্গে ম্যাচের কৌশলেও কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই কোচ।
মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তবে একই সঙ্গে নিজের দলের প্রস্তুতি ও সামর্থ্যের প্রতিও পূর্ণ আস্থা রেখেছেন তিনি। মরক্কো শক্তিশালী দল, তারা আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের ফুটবলাররাও দারুণ। তবে আমাদের শক্তির জায়গাগুলো আমরা জানি এবং তাদের কোথায় রুখে দিতে হবে সেটাও আমাদের জানা। তবে আমরা চিন্তিত বা ভীত নই। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন মরক্কোর কোচ। আমাদের দলে শীর্ষমানের খেলোয়াড় আছে। মরক্কোর হয়ে ম্যাচগুলো জেতার ক্ষেত্রে তাদের যে নিবেদন ও প্রবল আকাঙ্ক্ষা দেখি, এর চেয়ে সুন্দর কোনো বার্তা তাদের দেওয়া সম্ভব নয়। প্যারাগুয়ের বিপক্ষে এখন পর্যন্ত দুবারের দেখাই কোনো হার দেখেনি জার্মানি। প্রথম দেখাই 2002 বিশ্বকাপের শেষ 16তে 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল জার্মানরা। এরপর 2013 সালের একটি প্রীতি ম্যাচে দুই দলের লড়াই শেষ হয় 3-3 গোলের ড্রয়ে। অতীতের সেই ইতিবাচক স্মৃতি এবারও আত্মবিশ্বাস যোগাতে পারে জার্মান শিবিরকে। অন্যদিকে বিশ্বকাপের আসরে একবারই নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল মরক্কো। 1994 বিশ্বকাপের সে ম্যাচে ডাচরা জিতেছিল 2-1 ব্যবধানে। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এই মুহূর্তে জার্মানিতে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সেখানকার সমর্থকদের উন্মাদনার খবর জানাতে সরাসরি যাব তার কাছে। বিটু, আর কয়েক ঘন্টা পরেই বোস্টনের স্টেডিয়ামে মুখোমুখি হবে জার্মানি এবং প্যারাগুয়ে। এই ম্যাচটিকে ঘিরে জার্মান সমর্থকদের মনে বেশ রকমের উদ্দীপনা, একই সাথে উত্তেজনা বিরাজ করছে। তবে ভয়ের কারণও আছে। কারণ হচ্ছে এই ল্যাটিন আমেরিকার ফুটবল ঠিক যেই ধরনের ফুটবল খেলে থাকেন, তাদের যে সামর্থ্য সেটি নিয়ে আসলে জার্মানদের মধ্যে কিছুটা অভিজ্ঞতা কম রয়েছে বলে ধারণা করছেন এখানকার সমর্থকরা। বিশেষ করে গতবারের ম্যাচে, অর্থাৎ গ্রুপের যে শেষ ম্যাচ ছিল সেই ইকুয়েডরের বিপক্ষে তারা কি ধরনের ফুটবল খেলেছে এবং শেষ ম্যাচ তাদেরকে যে হারতে হয়েছে, তেমনই একটি দল এই প্যারাগুয়ে। প্যারাগুয়ের যেসব খেলোয়াড়রা রয়েছেন তাদের মধ্যে যে জুলিও এনসিসো, যার কথা না বললেই নয়, এবং আলমিরন, অর্থাৎ এই ধরনের প্লেয়াররা যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন যে ঘটাতে পারেন সেটিই কিন্তু সতর্কতার সাথে বারবার এই দলের যারা খেলোয়াড় রয়েছেন তাদেরকে বলছেন, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন জুলিয়ান নাগলসম্যান। সেখানে বলা হচ্ছে যে আসলে ক্যাপ্টেন যে জিশুয়া কিমিশ রয়েছেন তার মধ্য থেকেই দলের মধ্যে যে ভারসাম্য সেটি এবং দলের মধ্যে যে রক্ষণভাগ, অর্থাৎ 4-2-3-1 এই ফরম্যাটে খেলার সম্ভাবনা রয়েছে আজকে প্যারাগুয়ের বিপক্ষে। কারণ জার্মান দলটি জানেন প্যারাগুয়ের আক্রমণাত্মক যতটা না আসলে দারুণ ফুটবল খেলে থাকেন, তার চেয়ে বেশি যে রক্ষণাত্মক ঢঙে তারা খেলে থাকেন সেটি অনেক বেশি কার্যকরী। সেক্ষেত্রে প্যারাগুয়ের যে রক্ষণভাগ সেটিকে ভাঙতে হলে অবশ্যই আজ জামাল মুজিয়ালা, কাই হাভার্টস এবং অন্যরা যারা রয়েছেন তাদেরকে অবশ্যই ভালো খেলতেই হবে। ভালো খেলার কোনো বিকল্প নেই। কারণ হচ্ছে এই রাউন্ডটাই নকআউট। আর নকআউট মানেই হচ্ছে একবার যদি সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে অবশ্যই এই পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে। কারণ 2014 পরে এই জার্মানির দলটা দুইটা বিশ্বকাপে এমনভাবে গোহারা হেরেছে, যেটি নিয়ে ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা আসলেই খুব হতাশ ছিলেন। বিশেষ করে তারা বলছেন যে এত পয়সা কড়ি তাদের পেছনে খরচ করা হচ্ছে, এত যে বিজ্ঞাপন তাদের দিয়ে দেওয়া হচ্ছে, তাদের টাকা কড়ির কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু সত্যিকারের যে প্রতিভাবান ফুটবলার রয়েছে তাদেরকে তুলে আনা, এবং তাদেরকে তুলে আনতে পারলেই আজকের ম্যাচে তারা জিতবে এবং একই সাথে এই নকআউট পর্ব শেষ করে অবশ্যই ফাইনালে পৌঁছে যাওয়ার মতো রসদ তারা পেয়ে যাবে। তবে প্যারাগুয়েকে হারানো যে খুব কঠিন একটা কাজ সেটাই কিন্তু জার্মান ভক্ত সমর্থকরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, এবং স্মরণ করিয়ে দিচ্ছেন ইকুয়েডরের কাছে যেভাবে পচা শামুকে পা কেটেছে সেই পাটা যেন অবশ্যই আজকে বাঁচিয়ে খেলতে পারেন জার্মান ফুটবলাররা, তেমন প্রত্যাশাটাই করছেন এখানকার ফুটবল সমর্থকরা। তো এই ছিল আমার কাছে জার্মানি আজকে কেমন খেলবে, জার্মানির যে ফুটবল সমর্থকরা রয়েছেন তাদের প্রত্যাশার কথা। আমরা সরাসরি যুক্ত ছিলাম জার্মানি থেকে। প্রথম দল হিসেবে বিশ্বকাপের শীর্ষ 16 নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত কানাডার সমর্থকরা। স্টেডিয়ামে এসে নিজেদের দলের জয় দেখে আনন্দে আত্মহারা তারা। এমন জয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। লস অ্যাঞ্জেলেস থেকে জানাচ্ছেন লস্কর আল মামুন। নিভু নিভু বাতি যেন দপ করেই জ্বলে উঠল, আর তাতেই কপাল পুড়ল দক্ষিণ আফ্রিকার। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে একটাই আওয়াজ তখন, কানাডা কানাডা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করল দ্য রেডস। আর সেই ইতিহাসের অনুঘটক শেষ মুহূর্তের গোল।
নাটকীয় সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে পুরো দল ও গ্যালারির লাল রঙের ফুটবল প্রেমীরা। Canada just made history, firstly by leaving the group stage and now on to the round of 16. Great finish. It was wonderful. I really enjoyed my first World Cup game. Last goal was really exciting. I feel like the crowd was really energetic. It was sensational. It was a great match. Second half was amazing. The energy was crazy. Everyone went wild. Our section was full of Canadians, so we were really excited. মাঠের এই সাফল্যে উচ্ছ্বাসিত প্রবাসী বাংলাদেশিরাও। তাদের মতে এই দল শুধু জেতেনি, নিজেদের লড়াকু মানসিকতা আর আক্রমণাত্মক ফুটবল দিয়ে নতুন এক কানাডার পরিচয় তুলে ধরেছে বিশ্ব মঞ্চে। 69,000 দর্শক ছিল আজকের স্টেডিয়ামে এবং আমরা মোটামুটি এনজয় করেছি। দর্শকরা খুবই উপভোগ করেছে আজকের খেলা। বিশেষ করে আমি বাংলাদেশকে বড় মিস করেছি। এখন নতুন লক্ষ্য শেষ হলো। আগামী 4 জুলাই নকআউট পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঠে নামবে কানাডা। গ্রুপ পর্বের খেলায় সুইজারল্যান্ডের কাছে হেরে নিজ দেশের মাটি ও দর্শক হারালেও লস অ্যাঞ্জেলেসের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে কানাডা। এ ধারা অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের মাটিতে পরবর্তী ম্যাচে দর্শকদের ভালোবাসা পাবেন এমন প্রত্যাশা দলটির। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এদিকে দলের এমন ঐতিহাসিক জয় উল্লাসে মাতোয়ারা কানাডা টরন্টো শহর। পরের রাউন্ডে প্রতিপক্ষ যেই আসুক, কানাডিয়ানদের স্বপ্ন এখন শিরোপা জয়ের। ইতিহাস গড়ার দিনে কানাডা থেকে দর্শক সমর্থকদের উৎসবের খবর জানাচ্ছেন রাশেদ লিমন। ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী এখন কানাডা। উৎসবের নগর বলে গেছে এই টরন্টো। ম্যাচ শেষ হওয়ার 2 মিনিট আগে গোলটা দিয়েছে, তারপর থেকেই রেফারির শেষবাসীর অপেক্ষায় ছিল দর্শক সমর্থকরা, এবং যখনই শেষবাসী বেঁধেছে তখন কিন্তু উৎসবে ফেটে পড়েছে তারা। কানাডা ইতিহাস লিখেছে, কানাডা ইতিহাস গড়েছে। এখন এই মুহূর্তে এই দর্শকরা বলছেন শিরোপা নিশ্চিত করাও কিন্তু অসম্ভব নয়। দর্শকরা বলছেন এই স্বপ্ন এখন বাড়তে কিছু না। হোস্ট কানাডা, স্বাগতিক কানাডা প্রথমবারের মতো নতুন কিছু হয়তো করেও দেখাতে পারে। খুবই ভালো লাগছে, কানাডা লাস্ট মিনিটে গোল দিয়ে জিতে গেছে। সব বন্ধুদের সাথে আসছি, মনে হচ্ছে যেন বাংলাদেশে জিতে গেছে। তাদের আনন্দে আমিও আনন্দিত, খুব ভালো লাগছে। আমি শুধুমাত্র ঢাকা থেকে আসছি টরন্টোতে জাস্ট খেলা দেখার জন্য। আমাদের প্রথম তো অনেক মজা লাগছে, আমরা বুঝতে পারিনি এত দূর আসবে। অনেক ভালো লাগছে। For the first time ever, Canada has made it past to this far. We love Canada. We're going to support them all the way. Let's go, Canada! এখন কানাডার দর্শক সমর্থকদের একটাই চাওয়া, গো কানাডা গো। টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের রূপকথা শব্দটা নতুন কিছু নয়, তবে মাত্র 5.5 লাখ মানুষের এক দ্বীপ রাষ্ট্র যখন বিশ্বমঞ্চের শীর্ষ 32-এ জায়গা করে নেয়, তখন সেটাকে রূপকথার চেয়েও বড় কিছুই বলতে হয়। বলা হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের কথা। ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউটে পা রেখেই তারা এবার সামনে পাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তবে প্রতিপক্ষ নয়, কেপ ভার্দের পুরো চিন্তা জুড়ে নিয়েছে পারফরমেন্স। স্পেন, উরুগুয়ে কিংবা সৌদি আরব বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনো পরাশক্তি হারাতে পারেনি তাদের। 3 ম্যাচের 3টাতেই ড্র করে গ্রুপ এইচ থেকে রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32 টিকিট কেটেছে কেপ ভার্দে। ফুটবল ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউটে আসার এই গৌরব এখন পরিণত হয়েছে এক মহাকাব্যে। তবে রূপকথার আসল পরীক্ষাটা এবার মায়ামির মাঠে শুক্রবার তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেই এসেছে এখানে। তবে প্রতিপক্ষ আলবেসিলেস্তা হলেও নিজেদের ফুটবল দর্শন থেকে এক চুলো নড়তে রাজি নয় কেপ ভার্দে। আপনারা মাঠের কেপ ভার্দেকে তাদের নিজেদের চেনা রূপেই দেখতে পাবেন। প্রতিপক্ষকে সেটা ভেবে আমরা আমাদের খেলার ধরন বদলাবো না। তবে ম্যাচ শুরুর প্রস্তুতি থেকে শুরু করে শেষ বাঁশি বাজা পর্যন্ত মাঠে কৌশলগত কিছু পরিবর্তন তো করতেই হবে।
প্রতিপক্ষ শিবিরে যখন লিওনেল মেসির মতো মহাতারকা থাকেন তখন যে কোনো রক্ষণভাগের ছক এলোমেলো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কেপ ভার্দেও মেসিকে সমীহ করছে, তবে তাদের সবটুকু মনোযোগ কেবল একজন ফুটবলারের উপর নয়, বরং পুরো আর্জেন্টিনা দলকে আটকে দেয়ারই ছক কষছে তারা। অবশ্যই আমরা লিওনেল মেসিকে একজন স্পেশাল খেলোয়াড় হিসেবে গণ্য করি, কিন্তু আমাদের নজর সবসময় পুরো দলটার দিকে। মাঠে ওরা কিভাবে বোঝাপড়া তৈরি করে, মেসিকে ফাঁকা করতে কেমন জায়গা তৈরি করার চেষ্টা করে, সেগুলো আমরা দলগতভাবেই দেখছি। বিশ্বমঞ্চে সেরা হতে গেলে সেরাদেরই হারিয়ে আসতে হবে, তা ভালো করেই জানা গেছে আফ্রিকান এই দলটির। তাই তো ভয়কে পেছনে ফেলে বুকে সাহস আর চোখে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে প্রস্তুত কেপ ভার্দে। মায়ামির মাঠে আরও একবার রূপকথা লিখবার অপেক্ষায় তারা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপ থেকে বাদ পড়ে যুক্তরাষ্ট্র ফিফার ওপর ক্ষোভ ঝাড়ল ইরান ফেডারেশন। তবে দাবি একটাই, ফেয়ার প্লে ছিল না। মেক্সিকো থেকে বিদায় নেওয়ার আগে হোটেলের সামনে জড়ো হয়ে ইরানকে শুভকামনা জানায় মেক্সিকান সমর্থকরাও। তারাও মনে করেন ইরানের সঙ্গে অন্যায় করেছে ফিফা এবং যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ৪৭টি দলের জন্য ছিল এক নিয়ম, আর ইরানের জন্য যেন আরেক। শুধু প্রতিপক্ষের বিপক্ষেই নয়, মাঠের বাইরেও একের পর এক বাধার সঙ্গে লড়াই করতে হয়েছে তাদের। ভিসা জটিলতা, ক্যাম্প পরিবর্তন, দীর্ঘ ভ্রমণ, পর্যাপ্ত প্রস্তুতির অভাব, সবকিছুর পরও শেষ মুহূর্ত পর্যন্ত টিকে ছিল নকআউটের স্বপ্ন। কিন্তু বিদায়ের পর ইরানের প্রশ্ন, এটা কি সত্যিই ফেয়ার প্লে ছিল? বিশ্বকাপ শেষ হতেই জমে থাকা ক্ষোভ প্রকাশ করেছে ইরান ফুটবল ফেডারেশন। পুরো টুর্নামেন্ট জুড়ে স্বাভাবিক পরিবেশে খেলতে না পারার অভিযোগ। যুক্তরাষ্ট্রের একের পর এক বাধায় অনুশীলন কিংবা বিশ্রাম কোনোটাই হয়নি ঠিকঠাক মতো। ক্যাম্প পরিবর্তনের পর থেকেই আমরা সমস্যায় পড়েছি। 15 জনের বেশি কর্মকর্তা ও স্টাফ ভিসা জটিলতায় ছিলেন। কয়েকটি ম্যাচের আগে মাত্র 15 থেকে 16 ঘন্টা হাতে নিয়ে ভেন্যুতে পৌঁছেছি। ফুটবল বোঝেন যারা, তারা জানেন এটা মোটেও ফেয়ার প্লে ছিল না। এত সমস্যা মাথায় নিয়েও হাল ছাড়েনি ইরান। প্রতিটা ম্যাচে লড়েছে শেষ বাঁশি বাজা পর্যন্ত। মিশরের বিপক্ষে যোগ করা সময় জয়সূচক গোল করেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচে অতিরিক্ত সময় শেষে হওয়া বিতর্কিত গোলে ইরানের রাউন্ড অফ 32-তে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়। এর আগে ক্রোয়েশিয়া ঘানা অথবা কঙ্গো উজবেকিস্তান ম্যাচও যায়নি ইরানের পক্ষে। বিদায় নিশ্চিত হওয়ার পর তিজুয়ানার টিম হোটেলের বাইরে ভিড় করেন সমর্থকরা। শুধু ইরানিরাই নয়, স্থানীয় মেক্সিকানরাও পাশে দাঁড়ান দলটির। তাদের মতে প্রতিকূলতার বিরুদ্ধে যেভাবে লড়েছে ইরান, সেটাই এই বিশ্বকাপে দলটির জন্য সবচেয়ে বড় অর্জন। হ্যাঁ, আমার মনে হয় ইরানের সঙ্গে অন্যায় হয়েছে। শেষ মুহূর্তে গোল বাতিল হওয়াটা খুবই কষ্টের ছিল। তারপরও তারা হাল ছাড়েনি। এত বাধা আর সীমাবদ্ধতার মধ্যেও যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছে, সেটাই প্রমাণ করে তারা কতটা সাহসী একটি দল। এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। একটি বিদেশি দলকে নিজেদের দলের মতো সমর্থন করেছি। মেক্সিকানদের আন্তরিকতায় তারা এখনো আমাদেরই অংশ। আমরা তাদের পাশে আছি আর তারা আমাদের সঙ্গে আছে, এজন্য আমরা কৃতজ্ঞ। ইরান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু প্রশ্ন রেখে গেছে অনেক। শুধু কি মাঠের ফলাফল, নাকি রাজনীতির শিকার তারা? সব দলের জন্যই কি সত্যি সমান ছিল এবারের বিশ্বকাপ? তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। হিউস্টনে শ্বাসরুদ্ধকর ম্যাচে লড়ছে ব্রাজিল জাপান। কাই সুসাডোর গোলে ব্লু সামুরাইয়ের লিডের পর সেলেসাউদের সমতায় ফেরালেন ক্যাসেমিরো। অতিরিক্ত সময়ে গড়াচ্ছে ম্যাচ। যেকোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট। বা ব্যাংকের পুরনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ। এবং মেধাবীরাই দেশ পরিবর্তনের কারিগর। ক্রীড়া সংস্কৃতিতেও দক্ষতা অর্জনের তাগিদ। স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনীতে প্রধানমন্ত্রী। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।